So hi everyone, this is Shomita and this is my channel Shomita Style Tips. Now আমার তো আলাদা কোনো চ্যানেল নেই বিএডের, নইলে আমি সেই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করতাম। কিন্তু পরবর্তীকালে আমি বিএডের একটা চ্যানেলও খুলবো যেখানে আমি তোমাদেরকে বিভিন্ন টাইপের সাজেশান দেব। তো এইটা হচ্ছে আমার এক্সটার্নাল কপি, কালকে আমার এক্সাম। তো তার আগে ভাবলাম তোমরা যারা ইন ফিউচার যারা বিএডের 4th সেমিস্টার এক্সাম দেবে তাদের ক্ষেত্রে যদি একটু হেল্প হয় তাহলে খুব ভালো। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। তোমরা দরকার হলে এটার একটু স্লো মোশনে করে লিখে দিও। আর এটা হচ্ছে কোর্স কোড আর টপিক নেম। তো এইভাবে লিখেছি আমি, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে কোর্স 6146। এভাবে একটা চার্ট পেপার, দেন সূচিপত্র, ভূমিকা, যাদের খুব দরকার এইগুলো মানে সেগুলো না মানে একটুখানি স্লোতে চালিয়ে নিলে ভালো মতন বুঝতে পারবে। আর যেটা বুঝতে পারবে না সেটা অফকোর্স কমেন্টে আমাকে জানাবে, আমি তাহলে সেই ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এই যে প্র্যাকটিকামটা, এখানে আমি একটা পিকচার লাগিয়েছি। এবছর আমার সেরকম পিকচারও লাগানো হয়নি, এবছর একটু টাইমটা আমি কম পেয়েছি। বিএড 3rd সেমিস্টারের কপিটারও যেরকম আছে তখন আমি অনেক খেটেছিলাম, কিন্তু এবছর আমি সেরকম খাটবার মতন টাইম পাইনি, আর অ্যাকচুয়ালি ইচ্ছাও ছিল না সেরকমভাবে আর করার। তো প্রবাবলি ফর দ্যাট আমার এই বছরের খাতাটা ততটা ভালো হয়নি, তবুও যতটা পেরেছি আমি পরিষ্কারভাবে লেখার চেষ্টা করেছি। বিভিন্ন পয়েন্টস তোমরা দেখতেই পাচ্ছ। এই প্র্যাকটিকামটা বেসিক্যালি হচ্ছে আমাদের জেন্ডার ইনইকুয়ালিটির ওপর। জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি যেরকম তোমরা জানো, খুব প্রবাবলি ঠিকই বললাম আমি কোর্স কোডের নামটা। পাচারের সমাধান, উপসংহার। যখন এক্সটার্নাল আসে যদি তার এইটা পছন্দ হয় তাহলে সে হয়তো এখান থেকে ধরতে পারে কি শিখলে কি জানলে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার গ্রন্থপঞ্জি। নেক্সট হচ্ছে 1.4.8, construction of timetable of any 2 classes with justification। ভূমিকা, দেখতেই পাচ্ছ এগুলো মোটামুটি সেরকম যদি এক্সটার্নাল খুব করা হয় তাহলে বেশি খুঁটিয়ে দেখবে, যদি করা না হয় তাহলে এমনি তোমাকে কোয়েশ্চেন করে ছেড়ে দেবে। আমাদের 1st সেমিস্টার এক্সামে যেরকম এক্সটার্নাল এসেছিলেন উনি আমার মানে বেশ ভালো অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন অ্যাপার্ট ফ্রম এই পুঁথিগত বিদ্যার থেকেও। তো আমার সেরকম এক্সটার্নাল পছন্দ। হ্যাঁ, নিশ্চয়ই কোর্স থেকেও জিজ্ঞাসা করেছিলেন, বাট 3rd সেমিস্টারে যিনি এসেছিলেন উনি আমাকে একটা অদ্ভুত মানে 4th সেমিস্টারের থেকে কোয়েশ্চেন উনি করেছিলেন। তো সেইটা আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ নেসেসারি অ্যাট অল। তবুও যতটুকুনি পেরেছিলাম জবাব দিতে পেরেছিলাম। তোমরাও যারা পরীক্ষা দিতে যাচ্ছ মেক শিওর একটা বেসিক আইডিয়া নিয়ে যাও, ঘাবড়াবে না। যেটা জানো সেটার সম্বন্ধে বলো, যেটা জানো না সেটা বলবার কোনো চেষ্টা করবে না, কারণ তোমরা জানো যে মানে ওদের সাথে করা ঠিক আর্গুমেন্টে কোনোদিনও কোনো কিছু যাবে না। যেটা সত্যি সেটা বলবে, যেটা যদি কিছু না জানো তাহলে সেটা নিয়ে কোনো কিছু তর্ক করার কোনো দরকার নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার বলার। আঠাটা আমার একটু বেশি পড়ে গেছিলো, বুঝতেই পারছো যে এই জায়গাগুলো একটু হলুদ হয়ে গেছে। এইটা হচ্ছে ক্লাস 10-এর টাইম টেবিল, আগেরটা ছিল হচ্ছে ক্লাস 8-এর টাইম টেবিল। তো 7। এগুলো কিছু না, যদি এখান থেকে কোয়েশ্চেন করে এখান থেকে বলবে যে
কেন টাইম টেবিল, কী জন্য, তোমার কি মনে হয়? বেসিক অ্যান্সার এটাই হবে, যাতে স্কুল কলেজের কাজগুলো যাতে ভালো মতন হতে পারে, তাই না? তো ওগুলোই করে দেবো। এই যে কনক্লুশন, এটা হচ্ছে গ্রন্থপঞ্জি। এবার হচ্ছে আমার আইডেন্টিফাই 1 or 2 peoples with specific needs, special needs, in the primary schools and preparing a profile of this people. তো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে হচ্ছে স্পেশাল নিড চিলড্রেনদের দিয়ে এটা করা। যদি আমি এক্সটার্নাল হতাম, আমি জিজ্ঞেস করতাম যে কি করে বুঝবে যে তার মধ্যে কোনো রকমের কোনো অসঙ্গতি আছে কি না। আর যদি সে ক্লাস করতে চায় সাধারণ শিশুদের সাথে, তাহলে তুমি কিভাবে ডিল করবে, ঠিক আছে? যেরকম ধরো শ্রবণ প্রতিবন্ধী কাদেরকে বলা হয়, ডিসএবিলিটি কাকে বলা হয়, ঠিক আছে? এগুলো বলবে, দেখে যাবে যখনই পরীক্ষা দিতে যাবে। তোমাদের যদি এই প্র্যাকটিকামটা পড়ে দেখে যাবে। দৃষ্টি প্রতিবন্ধকতা, এটা তোমাদের এমনিতেও থিওরিতে পড়তে হবে। শ্রবণ প্রতিবন্ধকতা, স্নায়বিক প্রতিবন্ধকতা, ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো, শিখতে এরা খুব অসুবিধা করে। ইমোশনাল হ্যান্ডিক্যাপ, কোনো কারণেই কোনো রকম কোনো মানে কি বলে ওটাকে, মানে অ্যাকসেপ্টেন্স পায় না সোসাইটিতে, ওকে। সামাজিক প্রতিবন্ধকতা, বহুমুখী প্রতিবন্ধকতা, মানে বিভিন্ন টাইপের প্রতিবন্ধকতা এদের মধ্যে দেখা যায়। এখানে একটা স্পেসিমেন আছে যেটাতে কিনা তার ডিটেলস আমি রেখেছি, যার সম্বন্ধে লিখেছি তার ডিটেলস রেখেছি। কোনো কিছুই কঠিন না, জানো তো। আসলে এত টেনশন ঢুকিয়ে দেয় মাঝে মাঝে যে হয়তো তোমাদের এটা কঠিন লাগে, বাট অ্যাকচুয়ালি সেরকম কঠিন কিন্তু এটা না। ঘাবড়াবে না, অ্যাকচুয়ালি কোনো কিছুতে ঘাবড়াবে না। শিক্ষার্থীদের সম্পর্কে বিশেষ তথ্য, এআরসি সিআরসি সম্পর্কে যখন তোমরা থিওরিতে পড়বে তখনই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? সিআরসি হচ্ছে বেসিক্যালি একটা জিনিস নিয়ে তোমাকে একটা ঘটনা সম্পর্কে, যখন আমরা কাউন্সিলিং করি, মানে আমি বেসিক্যালি আমি সাইকোলজির ব্যাপারে খুবই তোমার ইন্টারেস্টেড, তাই জন্য আমার কোর্স করা আছে কাউন্সিলিংয়ের ওপর। তো আমি ওই জন্য ওটা নিয়েছিলাম, অপশনাল, তোমাদের নিতে হয়, সবারই নিতে হয়। তো এটা হচ্ছে সেটার সাথে এটার মিল আছে অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে, এটা না, সেটা পরে আছে। শিক্ষাগত তাৎপর্য, ভেরি ইম্পর্টেন্ট। দেন গ্রন্থপঞ্জি, এটা হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লাগে, কোর্স 11 যেটা 1.4.11, এইটা সবথেকে আমার মানে ইন্টারেস্টিং লাগে, যেহেতু আমার সাবজেক্ট ছিল এটা, মানে যেহেতু আমার এটার ওপর ইন্টারেস্ট ছোটোবেলা থেকে। মানে যদি আমি ইংলিশ লিটারেচার নিয়ে না পড়তাম তাহলে প্রবাবলি আমি সাইকোলজি নিয়ে পড়তাম। অপসঙ্গতি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাকে বলে অপসঙ্গতি? যখন আমরা কোনো কিছুর সাথে সঙ্গতি বিধানে অসামর্থ্যই তাকে বলে অপসঙ্গতি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা খুব ভালো পয়েন্ট, মানে এগুলো তোমাদের মনে থাকবে। একবার নিজেরাই চিন্তা করো না, যে ছেলেটা ধরো ইন্টারেস্ট নেই, কারো কোনো কিছুর ওপর ইন্টারেস্ট নেই, স্কুলের কোনো কিছুর ওপর ইন্টারেস্ট নেই, সে কী করবে? স্কুল থেকে পালাবে, মিথ্যা কথা বলবে, ভয় লাগবে, চুরি করবে, আতঙ্ক হবে, আত্মহত্যামূলক, হতাশা, উৎকণ্ঠা, অসামাজিক আচরণ। এগুলো বলো, তোমরা পারবে। মানে এগুলো কি বলো তো, এগুলো তোমাদের কিছু কিছু জানতে হবে, হ্যাঁ, যাতে মানে এক্সটার্নাল এসে বুঝতে পারে যে তুমি অ্যাকচুয়ালি এটা একবার হলেও পড়েছ। তো এটা হচ্ছে সেটা। বেশিরভাগ জানো তো, এই যে হয়তো এটা এখন লাগছে না, তবু আমি বলছি যে বেশিরভাগ এটা জানো তো তোমার প্রপার আদর, প্রপার কেয়ার যদি ফ্যামিলির থেকে না পায়, তাহলে ধীরে ধীরে, কিংবা ছোটোবেলায় ধরো কোনো প্রিয়জনকে হারিয়েছে, সেটা থাকতে থাকতে তাদের মধ্যে একটা অপসঙ্গতি দেখা দেয়,
ওকে, কেস স্টাডি কেন করা হয়? কেন আমি কেস স্টাডি করবো? তোমাদের নিজেদের কি মনে হয়? কেস স্টাডি না করলে তো আমি তাদের হিস্টোরিক যে ব্যাপারটা, মানে সে আগে কি করে এসছে, তার পাস্টে কী করেছে, সেটা তো জানতেই পারবো না। এটা হচ্ছে কেস স্টাডির অ্যাকচুয়ালি লক্ষণ। ঠিক আছে, এই যে দেখো, সামাজিক বিচার, প্রকৃত সমস্যা, হাইপোথিসিস গঠনে সাহায্য করে, নির্বাচিত অপসঙ্গতিমূলক আচরণ। এগুলো তোমাদেরকে ভুলে দিতে হবে না। মানে এগুলো কি বলো তো, তোমরা একবার জাস্ট এটা রিডিং করবে, তুমি বুঝতে পারবে। এগুলো তো খুব ইম্পর্টেন্ট। যখন না তোমরা কোনো, ধরো আমাদের মধ্যে কিংবা তোমাদের মধ্যে কেউ ধরো সাইকোলজি নিয়ে পড়লো, তাকে প্রথমেই এই চ্যাপ্টারটা ধরিয়ে দেওয়া হয়। ক্লিনিক্যাল সাইকোলজির ক্ষেত্রে এটা নিয়েই বেশিরভাগ না গাইডেন্স করা হয়। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। ইম্পর্টেন্সের কথা আমি বাদই দিলাম, কিন্তু খুব ইন্টারেস্টিং। শিক্ষাগত তাৎপর্য, সিদ্ধান্ত, গ্রন্থপঞ্জি, দেখেছো? এবার হচ্ছে আমাদের আর্টস গ্রুপের স্টুডেন্টদের সব থেকে বাজে লাগার জিনিস, মানে অ্যাকচুয়ালি আমার বাজে লাগে, ইনস্টলেশন অফ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ইনস্টলেশন অফ এসেনশিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটিস। তো এটা হচ্ছে সব থেকে বেশি আমার বাজে লাগে। তো আমি এটা সেরকমভাবে পড়িনি, বলতেও পারবো না, বলবো আমার পড়া হয়নি, জাস্ট লাইক দ্যাট। আর পারছিলাম না। এই জিনিসটার আমার মনে হয় না কোনো দরকার আছে। অ্যাকচুয়ালি বিএড কোর্সেরই যে কী দরকার আমি তো সেটা বুঝি না। বিএড করেও এখন লাখ লাখ ছেলে মেয়েদের কোনো চাকরি বাকরি হচ্ছে না, কেউ কোনো কথা ভাবছে না। আমার মনে হয় চাকরি পাওয়ার পর যারা চাকরি পেয়েছে তাদের জন্য কোর্সের ব্যবস্থা করা উচিত। নইলে বিএড করে কি হয়? আগেকার দিনেও তো বিএড ছিল না, তখন কি ভালো টিচার আমরা পাইনি? অ্যাকচুয়ালি সবাই জানে বিএড কোর্সটা মেনলি কিসের জন্য করা হচ্ছে। এমন অনেক প্রাইমারি টিচার, অনেক এমনি টিচার 40 স্পেলিং অবধি লেখে FOURTY, তাদের আর বিএড পড়ে কি হবে? তারা তো বিএড পড়েও তো কিছু করতে পারলো না। জালিয়াতি জালিয়াতি আর জালিয়াতি, এতেই তো চলে গেল। এটা ঠিকমতো দেখালাম না, না আই এম সরি। এইটা হচ্ছে এটা গিগাবাইটের এটা। অ্যাকচুয়ালি এসব কথা মনে পড়লেই না, মানে ক্যান্ডিডেটসদের যে কি বলবো, একটা অসহায় অবস্থাটা, সেটা সবসময় মনে পড়ে যায় আমার। তাই জন্য এই কথাগুলো বেরিয়ে আসে, আর কিছুই না। কারণ আমরা তো জানি, যারা একটুখানি শিক্ষিত তারা তো আমরা বুঝি যে কিভাবে দুর্নীতিটা একদম পুরো শিকড়ে শিকড়ে লেগে গেছে। তো সেখানে এখন এত টাকা দিয়ে বিএডে ভর্তি হওয়ার পর তাকে যখন স্কুল থেকে মাত্র 5,000 থেকে 6,000 কিংবা তার থেকে ধরো একটু ওপরে যায়, তো সেটা কি সে ডিজার্ভ করে? সে কি সেটা যোগ্য? একদমই যোগ্য না। সেই তো ডিভি নিয়ে ছুটতে হয়। এসএসসি বলো তো কত বছর হয়নি, ভাল লাগে বলো? তাহলে নিজেরাই এটা ভালো করে বুঝতে পারবে। আসলে কি বলো তো, 2011-12 পর থেকে সবই অ্যাকচুয়ালি ডুবেই গেছে, সব অ্যাকচুয়ালি ডুবে গেছে। বারো অবধি যারা চাকরি পেয়েছে, ভালোভাবে পেয়েছে, একটা স্যাটিসফাইড জব পেয়েছে। 12-র পরে এমনিতেও জবের অপরচুনিটি অনেক কম ছিল। কেন কম ছিল সেটাও আমরা সবাই জানি। আর ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করতে হয় দায়িত্ব নিয়ে, সেটাও জানি। আর যে টপিকটা, যেটা আইসিটির তো দুটো টপিক, একটা
এমনি করতে হবে, একটা প্রিন্ট আউট বার করতে হবে। তো এটা আমাদের প্রিন্ট আউট বার করতে হয়েছে। হ্যাঁ, এটা কম্পিউটার থেকে তোমরা যেটা আমাদের কলেজ যেরকম বলেছিল যে যেটা তোমরা বিএড ফার্স্ট সেমিস্টারে করেছো সেটাই তোমরা এটাতে করবে। তো জাস্ট আমাদের প্রিন্ট আউট বার করতে হয়েছে। ওকে, অ্যান্ড নাথিং লাইক দ্যাট। আগেও বলে দিচ্ছি, আমি জানি বিএডের কোর্স প্রচুর কঠিন, তবুও মানে ইউ ক্যান ডু। ওকে, বিএড শুরুর প্রথম থেকে আমার 2022-এর অগাস্টে ভর্তি হলাম। 2023-এর জানুয়ারি থেকে মা আমার অসুস্থ। তারপর থেকে মানে আমার যে কী অবস্থার মধ্যে দিয়ে আমি বিএডটা কমপ্লিট করলাম, তো আমার এই খাতাগুলো উল্টাতে উল্টাতে সেগুলো খুব মনে পড়ে। ওয়ান অফ দ্য মানে টাফেস্ট টাইম আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার এই সময়ে গেছে। ওই জন্য আমি এটার এমনিতেও আমার বিএডের প্রতি কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কারণ আমি জানতাম যে এটার পর আমাকে সেই ডিভি জমা দিতে যেতেই হবে। এসএসসি তো আমি জানি না কোন কালে কোন বছরে শুরু হবে, আর তখন আদৌ ভালো মতো দিতে পারবো কি না তাও জানি না। তো ওই জন্য এখন আর ওগুলো নিয়ে কিছু ভাবি না, জাস্ট করতে হয় তাই করছি। দুটো আসন, দুটো ক্রিয়া আর দুটো প্রাণায়াম এইভাবে আমাদের লিখতে বলেছিল, তাই লিখেছি। ভ্রামরী প্রাণায়াম, শিক্ষাগত তাৎপর্য, গ্রন্থপঞ্জি, আর এটা হচ্ছে সেলফ এস্টিম, যেটা কিনা লাস্ট যোগাতে দুটো করতে হয়। তো এটা হচ্ছে সেটা। ভূমিকা, আত্মমর্যাদাবোধের তথ্য ধারণা, গ্লোবাল সেলফ এস্টিম, আত্মমর্যাদার গঠন, আত্মমর্যাদাবোধের গুরুত্ব। এটা কারো যদি কোনো গাইডেন্স লাগে নিশ্চয়ই আমার ভিডিও শেষে কমেন্ট করবে, আমি তাকে পার্সোনালভাবে রাইট করে দেবো, কোনো অসুবিধা নেই। শিশুর মধ্যে ধনাত্মক আচরণের গঠনের ভূমিকা, এগুলো জাস্ট পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি। আর আমার পক্ষে সম্ভব না, আমার ধৈর্য মানে কি বলবো, ধৈর্যতে আর নেই। মার এটা হওয়ার পরে আমার শরীরটাও খুব একটা বেশি ভালো যায় না। তো এটাই হচ্ছে আমার 4th সেমিস্টারের এক্সটার্নাল কপি। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো। আর যদি কারো দরকার হয় কোনো কিছু আমাকে বলে আমি দিয়ে দেবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি পরশুদিন ছাড়বো, আজকে আর ছাড়ছি না। আর টেক কেয়ার। ওকে।